স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখ আর চোখের সমস্যা ও তার সুস্থতার পরামর্শ নিয়ে ধারাবাহিক আলোচনায় আজ আমরা কথা বলবো চোখের পানি পড়া সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথিতযশা চক্ষুরোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন মালিক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। স্বাগত আপনাকেও। জি হ্যাঁ স্যার, আমরা অনেক সময় দেখি যে চোখ দিয়ে পানি পড়ছে, নানা কারণে অকারণে পানি পড়ছে। সেক্ষেত্রে স্যার আসলে চোখের কোন পানি পড়াকে আমরা আসলে সমস্যা বলবো? চোখের পানি পড়াটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটার আগে আমি চোখের সুরক্ষা এবং পানি এই বিষয়ে একটু বলি। আমাদের চোখের সুরক্ষার জন্য চোখ সবসময় পানিসিক্ত থাকাটা অত্যন্ত জরুরি, এবং যদি সেটা না থাকে তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে। তো সে কারণে আল্লাহ তাআলা আমাদের সবার চোখের উপরের পাতার পিছনে বাহ্যিক অংশে ল্যাক্রিমাল গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড বসিয়ে রেখেছেন, যেটা অনবরত অবিরামভাবে চোখের প্রয়োজনীয় পানি সেখান থেকে নিঃসৃত হচ্ছে। আমাদের প্রতি পলকের সাথে এই পানি চোখের কর্নিয়া সহ সামনের অংশের সমস্ত জায়গায় পানি সিক্ত করে ওই পানিটা আবার নিচে নেমে আসছে। এই সময় কিছু অংশ চোখের সারফেস থেকে সেটা বাষ্পায়িত হয়ে যাচ্ছে, অবশিষ্ট অংশ চোখের কোনায় এসে কোনা দিয়ে নাকের ভিতরে ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের সাহায্যে এটা নাকের ভিতরে এসে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে বাষ্পায়িত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক চোখের পানি প্রবাহ ব্যবস্থা। কিন্তু এটা আমরা কিন্তু কেউ ফিল করি না। এত কর্মকাণ্ড যে হচ্ছে আমরা কিন্তু কেউ ফিল করছি না। কিন্তু পানি পড়া রোগ তখনই বলবো যখন এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড স্বাভাবিক থেকে অতিরিক্ত পানি নিঃসরণ করবে, অথবা পানি প্রবাহটা স্বাভাবিক থাকবে, পানি তৈরি স্বাভাবিক থাকবে, কিন্তু নিষ্কাশন ব্যবস্থায় যদি বাধাগ্রস্ত হয় তাহলেও পানি পড়বে, এবং সেই ক্ষেত্রে আমরা সেটাকে পানি পড়া রোগ বলবো। সেক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয়ের কথা স্যার আপনি বলছিলেন। এক্ষেত্রে আসলে এই যে পানি পড়া রোগটি হচ্ছে বা অতিরিক্ত পানি পড়ছে, সেটি আসলে কি কি কারণে হচ্ছে? অনেক কারণ রয়ে গেছে, যেটা তার মধ্যে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনটা অন্যতম, এবং আমাদের দেশে এটা খুবই কমন। এবং দেখা যায় যে গ্রামীণ অঞ্চলে এটা বেশি লক্ষ্য করা যায় শহরাঞ্চল থেকে। এছাড়াও আরও কিছু চোখের রোগ রয়ে গেছে, যেমন কনজাংটিভাইটিস, কেরাটাইটিস, অ্যালার্জি, ব্লেফারাইটিস, ড্রাই আই, তারপরে এই এন্ট্রোপিয়ান বা চোখের কোনো ক্ষত হওয়া, আঘাত লাগা, বা কোনো কেমিক্যাল চোখে পড়া, যেটা কর্নিয়াল ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে। এবং পরিবেশ যদি দূষিত থাকে, যেমন সেটা চোখ সহ্য করতে চায় না, যেমন হচ্ছে যে বাতাসের মধ্যে ধোঁয়া মিশ্রিত আছে বা কোনো ইরিটেটিং গ্যাস মিশ্রিত আছে, সেক্ষেত্রেও প্রচুর পানি পড়বে। বা চোখের কর্নিয়াতে যদি কোনো কণা পড়ে, সেটাতেও প্রচুর পানি পড়বে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই উৎসটা যদি ঠিক হয়ে যায় তখন পানি পড়াটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটাই স্বাভাবিকভাবে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে স্যার আসলে চোখ দিয়ে তো আসলে অল্প পানি পড়েই, সেক্ষেত্রে স্যার আসলে কোনো বিশেষ কারণে পড়ছে কিনা, এবং আপনি অনেকগুলো রোগের কথা স্যার বলছিলেন, সেই রোগগুলোর কারণে আসলে পানি পড়ছে কিনা সেটি আসলে কিভাবে বুঝবেন একজন রোগী? এখন ব্যাপার হচ্ছে যে চোখ এতটা সেন্সিটিভ একটা জিনিস, আমাদের শরীরের অঙ্গ, এ কিন্তু কোনো অনিয়ম সহ্য করে না। ঠিক আছে, কিছু আমরা স্লাইড দেখতে পারি যে সমস্ত ক্ষেত্রে, যেমন এখানে কর্নিয়াল ইনফেকশন আছে, এখানে কনজাংটিভাইটিস আছে, ওটা ইনজুরি আছে, কর্নিয়াল ইনজুরি, এটা সম্ভবত ড্রাই আই, এটা দেখা যাচ্ছে। আর আরও একটা স্লাইড আছে, সেটা আমরা দেখতে পারবো। এটা যেমন কেমিক্যাল ইনজুরি হয়েছে, ওইটা দেখেন যে কর্নিয়ার উপরে ফরেন বডি পড়াতে তার এই অসুবিধা হয়েছে। এটা এন্ট্রোপিয়ান, চোখের পাতাটা ভিতরের দিকে জড়িয়ে গেছে, এই কারণে এটা চোখের পানি বেশি পড়ছে। এটা আবার যদি কোনো পরিবেশগত ব্যাপার আসে, এই পরিবেশে ইরিটেটিং কোনো সাবস্টেন্স আছে বাতাসের মধ্যে, সেটা চোখ সহ্য করে না, সেটার ক্ষেত্রেও প্রচুর পানি পড়তে পারে।
এটা কিন্তু যেটা বললাম যে এই ক্ষেত্রে যখন উপসর্গটা সরে যায় তখন পানি পড়াটা আসতে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। চোখ দিয়ে তো স্যার অল্প সময়ের জন্য কিছু কিছু ক্ষেত্রে এমনিতেও পানি আসে, সেক্ষেত্রে স্যার আসলে রোগীরা কিভাবে বুঝবেন যে কোনো বিশেষ কারণে আসলে এই পানিটি পড়ছে কিনা? একটু খেয়াল করলে চোখ তো খুব সেন্সিটিভ একটা অর্গান আমাদের দেহের, তো এ কোনো অনিয়ম সহ্য করে না, একটুতেই রিয়্যাক্ট করে। যেমন মনে করেন আপনার এখানে যে পেঁয়াজ কাটা হচ্ছে, আপনি কাছে আছেন, পেঁয়াজের থেকে একরকম গ্যাস, ইরিটেটিং গ্যাস বেরিয়ে সে চোখে যাবে, চোখ এটা পছন্দ করে না, সেই জন্য সে কী করে, সে তাড়াতাড়ি ধুয়ে ফেলার চেষ্টা করে, পট করে একটু বেশি পানি সে ছেড়ে দেয় ধুয়ে ফেলার জন্য। সিমিলারলি মনে করেন যে কিছু ধূলিকণা চোখে পড়েছে, সেখানেও চোখ ওই একই রিয়্যাক্ট করে যে সে তাড়াতাড়ি কিছু পানি ছেড়ে দেয়, মানে সেটাকে ধুয়ে ফেলার জন্য। এই ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন যে চোখটা কিছু ভেজা ভেজা লাগবে, দৃষ্টিটা কিছুটা সাময়িক ঝাপসা হয়ে যেতে পারে, যদি বেশি পানি পড়ে তাহলে বাইরের দিকে গড়িয়ে আসবে। এগুলো হয়তো সাধারণত আমরা দেখতে পাই। কাজেই চোখের বেলায় অন্তত কিছু হলেও ধারণা করা যায়। নিশ্চয়ই স্যার। আপনি তো স্যার কারণের ক্ষেত্রে অনেকগুলো রোগের কারণের কথা বলেছেন, সেক্ষেত্রে স্যার উপসর্গ যেগুলো রয়েছে সেগুলোর কথাও বললেন। সেক্ষেত্রে স্যার এই উপসর্গগুলো দেখা দিলে কি করণীয়? এটা ইম্পর্টেন্ট, কারণ যদি কোনো কারণে কারো চোখের পানি পড়া শুরু হয়ে যায় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে নিজে নিজে কোনো চেষ্টা না করা উচিত, চোখের বেলায় অন্তত। তাকে তাড়াতাড়ি চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি চোখে কিছু পড়েছে, সেটা ময়লা হোক, কেমিক্যাল হোক, তাহলে শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে সেটা ধুয়ে ফেলা যাবে, কিন্তু কোনোভাবে ডলাডুলি করা যাবে না, এতে ক্ষতি হবে। চোখে পানি পড়ার ক্ষেত্রে আরও কিছু কিছু বিষয় গুরুত্ব বেশি দিতে হবে, যেমন মনে করেন চোখে আঘাত লাগা, ক্ষত হওয়া, কেমিক্যাল ইনজুরি হওয়া, কর্নিয়াল ইনফেকশন হওয়া, বা কর্নিয়াতে ছোট কোনো ক্ষত হওয়া, বা কোনো ফরেন বডি পড়া, এই সমস্ত ক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে পৌঁছাতে হবে তার চোখটা চিকিৎসা নেওয়ার জন্য। আরও কিছু আছে, যেমন ড্রাই চোখ, শুষ্ক লাগতে পারে, যেটা আমরা ড্রাই আই বলি, সেটার ক্ষেত্রে দেরি করা উচিত না। এবং এই ক্ষেত্রে যদি তিনি রুমের মধ্যে এসি থাকে, তাহলে অবশ্যই এসি ব্যবহারটা কমিয়ে দিতে হবে। প্রয়োজন হলে রুমে একটা হিউমিডিফায়ার যোগ করা যেতে পারে। থার্ড হচ্ছে যে হয়তো প্রতিদিন ওনার চোখের পাতাটা ভালো করে ধুয়ে ফেলতে হবে। প্রয়োজন হলে কম্পিউটার ব্যবহারটা মাঝে মাঝে ব্রেক দিতে হবে। স্যার, আপনার কাছ থেকে আসলে শুনছিলাম যে চোখের আসলে পানি পড়ার ক্ষেত্রে উপসর্গগুলো কি কি দেখা দিচ্ছে, এবং আমরা এটাও শুনছিলাম স্যার যে কি করণীয়। আসলে আমরা আপনার কাছ থেকে আরও জানবো যে এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে, ড্রেনেজ সিস্টেমের সুবিধা অসুবিধা, সেগুলো নিয়েও স্যার কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। থ্যাংক ইউ। দর্শক, চোখের পানি পড়ার সমস্যা ও তার প্রতিকার এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন মালিক স্যার। এ পর্যায়ে সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় চোখের পানি পড়ার সমস্যা ও তার প্রতিকার। অতিথি ও আলোচক হিসেবে সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন মালিক স্যার। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে আমরা আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় শুনছিলাম, অনেকগুলো কারণের কথা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম। সেক্ষেত্রে স্যার, এই যে চোখের পানি পড়ার সমস্যা, আমরা অনেক ক্ষেত্রেই দেখি স্যার যে এটি আসলে খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। মূল যে সমস্যা বা মূল যে কারণটি, সেটি যদি চিকিৎসা হয় তাহলে আসলে সুস্থ হয়ে যায়। আমরা যদি স্যার একটু আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে পারি, সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, পানি পড়া সমস্যাটি রয়ে গেছে, সেক্ষেত্রে আসলে কি করবে স্যার? প্রথমে এই রোগটার কথা আমি উল্লেখ করেছিলাম, কিন্তু বিস্তারিত বলা হয়নি। সেটা হচ্ছে যে আমাদের চোখের পানি যদি অতিরিক্ত হয়, অতিরিক্ত তৈরি হয়, সেটাও যেমন পানি পড়তে থাকে, আবার যদি নিষ্কাশন ব্যবস্থাটা বাধাগ্রস্ত হয়, সেটাও চোখে পানি পড়তে থাকে। আমাদের চোখের পানি একটা কমপ্লেক্স সিস্টেমের মাধ্যমে ল্যাক্রিমাল অ্যাপারেটাসের সাহায্যে এটা চোখ থেকে নাকের ভিতরে এসে বাষ্পায়িত হয়ে যায়। এইখানে আমাদের যেটা আমরা দেখতে পাই যে এইখানে
যদি এই প্রক্রিয়ায় কোনো অংশে যদি এই পানির ফ্লোটা বাধাগ্রস্ত হয় বা বন্ধ হয়ে যায়, তাহলেই পানি পড়াটা লম্বা হয়ে যায় বা স্থায়ী হয়ে যায়, যে ক্ষেত্রে তখন আর কোনো রাস্তা থাকে না, পানি পড়তেই থাকে। এটা হচ্ছে যে একটা বিষয়। কিন্তু আমাদের এইখানে একটু বলা উচিত এই কমপ্লেক্স সিস্টেমটা কি বা কিভাবে চোখের পানি গড়িয়ে নাকে আসছে বা সেখান থেকে বাষ্পায়িত হয়ে যাচ্ছে, এটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা এখানে ইয়েটা দেখাতে পারি কিনা, ছবিতে ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি, দেখেন আমাদের চোখের পানি এই যে বাম কোনায় যে ডট ডট রয়ে গেছে, এটা হচ্ছে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেখান থেকে পানি অনবরত তৈরি হচ্ছে চোখের পানি সিক্ত করার জন্য। সেখান থেকে পানিটা নিচে এসে আমাদের চোখের উপরের পাতায় এবং নিচের পাতায় দুটো সূক্ষ্ম ছিদ্র আছে নাকের দিকে, নাকের পাশের এই কোনায়। সেই কোনার থেকে, যেটাকে আমরা বলি পাংটাম, সেই পাংটাম থেকে আবার একটু পাইপলাইন তৈরি করা আছে। সেই পাইপলাইন জুড়ে দেখেন নাকের এই দিকে, এই পাশটা নাকের দিক, কাজে নাকের দিকে চলে আসছে এবং নিচের থেকেও চলে আসছে এবং ওরা নাকের কাছে এসে দুইটা পাইপলাইন একসঙ্গে মিলে যাচ্ছে। মিলে যাওয়ার পরে একটা নাকের পাশে হাড়ের সাথে একটা থলি মতো আছে, যে থলিটাকে আমরা বলি স্যাক। এই পানি স্যাকের ভিতরে এসে যুক্ত হচ্ছে, পড়ছে। সেখান থেকে নাকের এই স্যাকের থেকে একটা সূক্ষ্ম নালী পাইপ, যেটা হাড়ের ভিতর দিকে এসে নাকের নিচের অংশে পৌঁছাচ্ছে এবং সেখানে পৌঁছানোর পরে আমাদের গরম নিঃশ্বাসের কারণে সেটা বাষ্পায়িত হয়ে চলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। কিন্তু কখনো কখনো আমরা যখন ইমোশনাল হয়ে যাচ্ছি, আমরা কান্না করছি, তখন পানির পরিমাণ যেহেতু বেশি, অনেক সময় নাকেও পানি চলে আসছে, তার মানে তখন অত তাড়াতাড়ি বাষ্পায়িত হতে পারছে না, সেটা থেকে যাচ্ছে, আমরা পড়ছে। আমরা আপনারা সবাই আমরা জানি যে এই ক্ষেত্রে নাকেও পানি, চোখের পানি নাকেও পানি আসে, এটা একটা। এবং এই যে সিস্টেমটা, অর্থাৎ প্রতি আমাদের পলকের সাথে সাথে এই স্যাক এবং পাইপ লাইনে একটা নেগেটিভ প্রেশার সৃষ্টি করে। এই নেগেটিভ প্রেশারের ফলে চোখের পানি এই সিস্টেম আস্তে করে টেনে নাকের ভিতরে নিয়ে নেয়। আচ্ছা, এখান থেকে বাষ্পায়িত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই স্যার। এখন যদি কোনো কারণে ওই সিস্টেমটা বাধাপ্রাপ্ত হয়, তখনই অসুবিধা সৃষ্টি হয়। স্যার, আমরা আপনার কাছে আসলে শুনছিলাম এবং চিত্রের মাধ্যমে দেখছিলাম, বিষয়টি আসলে খুব সহজভাবে দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেছেন। সেক্ষেত্রে স্যার, এই যে ড্রেনেজ সিস্টেমের কথা আপনি বলছিলেন, সেটা তো স্যার আসলে বন্ধ হবার কোনো কারণ নেই, কিন্তু স্যার আসলে অনেক সময় দেখা যায় যে সেটি আসলে বন্ধ হচ্ছে। কি কারণে, কিভাবে স্যার এটি হচ্ছে? আসলে সিস্টেমটা চালু থাকে, বন্ধ থাকে না, কিন্তু আমাদের কিছু অসাবধানতার কারণে এই রাস্তাটা, এই ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে যায় বা বাধাগ্রস্ত হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই আমাদের ল্যাক্রিমাল সিস্টেম ইনফেক্টেড হয়ে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন চোখের পানি গড়িয়ে যে নাক পর্যন্ত পৌঁছাবে, সে পর্যন্ত আর পৌঁছাতে পারছে না। আচ্ছা, ওই স্যাকের থেকেই হয়তো কখনো পানি হয়ে চোখে ফিরে যাচ্ছে, কখনো বা চোখের ওই স্যাকের থেকে পুজ মিশ্রিত হয়ে আঠালো পানি হিসাবে চোখে যাচ্ছে, আবার কখনো সরাসরি পুজ হিসাবে চোখের ভিতরে পৌঁছাচ্ছে, যেটা ছবিতেই দেখা যাবে। এই যে চোখের কোনায় দেখেন পুজ জমে আছে, এখানে এটা পুরো দেখা যাচ্ছে না, চোখের কোনায় এখানে ফুলে আছে, পুজ জমা আছে। তো এইটা অনেক অস্বস্তিকর। আপনার চোখে যদি পুজ থাকে, দেখতে যে দেখছে তারও খারাপ লাগছে, নিজের কাছেও খারাপ লাগছে। তো এই অবস্থা সৃষ্টি হয়। তো যেহেতু লাইন ড্রেনেজ বন্ধ, ওইখানে জীবাণুরা করে বংশ বিস্তার করে ফিরে আছে ওই জায়গাটায়। তো ফলে এই অবস্থায়, এই অস্বস্তিকর অবস্থার থেকে একমাত্র অপারেশন করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। অপারেশনটা বেশ একটু জটিল, সেটা নাকের ভিতরে কেটে তারপরে একটা বিকল্প রাস্তা, ড্রেনেজ লাইন
তৈরি করে দেওয়া হয়, স্যার যেটাকে বলা হয়। একটু আপনার কাছে জানবার আছে স্যার, অনেকে আসলে একেবারে দেখা যায় যে শুরুতেই অপারেশন করবার জন্য রাজি হতে চান না, সেক্ষেত্রে স্যার আসলে প্রাথমিক পর্যায়ে অন্য কিছু কি রয়েছে কিনা, যে শুরুর দিকে কিছু দিয়ে দেখা গেল পরবর্তীতে অপারেশন, এই ধরনের কোনো ব্যবস্থাপনা রয়েছে কিনা? একটু এটাই বলা যায়, একদম প্রথম দিকে আমরা যে আমার বাড়ির ড্রেন সেটা ময়লা হয়ে গেছে, তো আমি কিছু লাঠি সোটা দিয়ে পরিষ্কার করে আমি ড্রেনটা ক্লিয়ার করতে পারি, সেটা সবসময় এটা সাকসেস হবে সেটা না। প্রথম দিকে হয়তো ওই প্রেশার দিয়ে ড্রেনটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করা হয়। যদি সেটা ফেল করলো তাহলে অপারেশনই একমাত্র ব্যবস্থা। এটাই আমরা ওটা বলি সিরিঞ্জিং। আমরা পানি নিয়ে ওর ভিতরে স্যাকের ভিতর দিয়ে একটু প্রেশার দিয়ে আমরা ড্রেন লাইনটা কিছু ক্লিয়ার করা যায় কিনা এটার জন্য এটা প্রাথমিকভাবে চেষ্টা করা হয়। যদি সেটা না হয় তখন ওই হচ্ছে যে একমাত্র সুবন্দোবস্ত, যেটা দিয়ে চোখের একটা বিকল্প রাস্তা, ড্রেনেজ রাস্তা তৈরি করে দেওয়া হয়। জি, আমরা স্যার অনেকগুলো ব্যবস্থাপনার কথা আপনার কাছ থেকে শুনছিলাম, সেক্ষেত্রে স্যার ঢাকা আই কেয়ার হসপিটালে সব ধরনের ব্যবস্থাপনা স্যার রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা মানে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায়, এটা যেহেতু ওয়াইডলি আমাদের দেশে এটার ইনফেকশন হয়, সব জায়গায় হয়, অবশ্যই এই জিনিসটা ঢাকা আই কেয়ার হসপিটালেও হয়। ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে। নিশ্চয়ই স্যার, আসলে সেই বিষয়গুলোর মাধ্যমে রোগীদের আস্থার যে জায়গাটি সেটি আসলে অনেকটাই সুদৃঢ় হবে। আরেকটি বিষয় স্যার আপনার কাছে জানবো, এই যে চোখের পানি পড়ার সমস্যা যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, সেটি থেকে মুক্তি পেতে বা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি কি রয়েছে স্যার, এটি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কিভাবে এই ল্যাক্রিমাল সিস্টেমের ইনফেকশন বা ড্যাক্রোসিস্টাইটিস থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে আমরা অনেকে আছে, আমাদের মধ্যে অনেকেই আছে বা আমরা বহুজনই আছি যারা কথায় কথায় চোখে হাত দিই, অথবা চোখ মুছি, অথবা চোখের পানি মুছি, অথবা চোখে অতিরিক্ত পরিচর্যা করতে যেয়ে বেশি বেশি হাত লাগাই। আবার পরিষ্কার পরিচ্ছন্নতা বা পার্সোনাল হাইজিন ওইভাবে খুব একটা তোয়াক্কা করি না। এদের হাত দিয়েই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশনটা হয়। এখন চোখ কিন্তু বাইরের একটা অংশ, একে সহসা পরিষ্কার পানি দিয়ে ধুয়েও কিছু জীবাণু তাড়িয়ে দেওয়া যায়, কিন্তু যদি কোনোভাবে জীবাণু চোখের ভিতর দিয়ে ওই স্যাকে বসে জায়গা করে নিতে পারে, তাহলে তাদের কিন্তু ওইভাবে চিকিৎসা করে সরিয়ে দেওয়া সম্ভব হয় না। সেটা হচ্ছে যে মুশকিল। সেই জন্যে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে আমাদের উচিত যে আমরা পারতপক্ষে চোখে হাত দেব না। যদি হাত দিতেই হয় তাহলে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে চোখে দেব। আবার এমনও হতে পারে আমি কিছু আগেই সাবান দিয়ে হাত ধুয়েছি, ধুয়ে আমি এসে আমার টেবিলে বসলাম, চায়ের কাপটা ধরলাম, কি আমার দরজায় আসতে যে দরজায় আমার হাত লেগেছে, কোনো না কোনো জায়গায় যদি আমার এই হাত চলাচলের কারণে যদি কোনো জায়গায় হাতের সাথে জীবাণুর সংস্পর্শে আসে, আবার পরবর্তী পর্যায়ে আমার একটু চোখে হাত দেওয়ার অভ্যেস, আমি হাত দিতে গেলাম এবং আমি তো ভাবলাম ওটা তো আমার হাত ধোয়াই আছে, আমি পট করে দিয়ে দিলাম চোখে হাত। অর্থাৎ আমার টেবিলের জীবাণু আমি নিজে আমার চোখে পৌঁছিয়ে দিলাম। কাজেই টেক হোম মেসেজটা কি? সেক্ষেত্রে আমরা যদি কখনো আমাদের চোখে হাত দিতে হয় যে কোনো সময়, তাহলে জীবাণুমুক্ত হাত দিব, অথবা ফ্রেশ টিস্যু পেপার ছিঁড়ে আমি এমনভাবে চোখে টাচ করব যে ওই পানি এবং ময়লাটা ওই টিস্যু পেপার চুষে নেবে, কিন্তু আমার হাত ওইখানে ছোঁয়া খাবে না, ছোঁয়া লাগবে না। আচ্ছা, এইটা আমি একবারই সেই টিস্যুটাকে ব্যবহার করবো, আমি ফেলে দেবো। দ্বিতীয়বার আবার দরকার আবার ওই ছিঁড়বো এবং দেব, আবার দরকার আবার যদি বারবার লাগে বারবার ওই একই পদ্ধতি আমি ব্যবহার করব। তাহলেই আমরা এই রোগ বা এই জটিল অপারেশন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য, এবং স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং RTV এবং RTVর যে সমস্ত কর্মীবৃন্দ আছে, প্লাস যারা আজকের দর্শকবৃন্দ, তাদের সকলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
দর্শক, চোখের প্রচলিত সব সমস্যার মধ্যে চোখ দিয়ে পানি পড়া একটি বহুল দৃশ্যমান সমস্যা। মহামূল্যবান দৃষ্টিশক্তিকে ঠিক রাখতে হলে নিয়মিত চোখ পরীক্ষার পাশাপাশি অবশ্যই চিকিৎসায়ও সমান গুরুত্ব দিতে হবে। তবেই পাওয়া যাবে সবার জন্য সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টি। আজ বিদায় নিচ্ছি। আসছে সপ্তাহে আবারও একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এবং চোখের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও পরামর্শ নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য শুভকামনা।